সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আজকে আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আমাদের জুলাই এবং সমসাময়িক রাজনীতি। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। ফজলে হুদা বাবুল, আপনাকে স্বাগত। এছাড়া এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত থাকবেন অতিথি হিসেবে বাংলা ভিশনের প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিক এবং বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি জনাব কবির আহমেদ। আমরা দর্শক, এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলা ভিশনের প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিকী। আমরা খুব অল্প সময়ের ভেতরে তাকে আমরা যুক্ত করে নেব। দর্শক, আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনায় দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর আব্দুল হাই সিদ্দিকী। হাই ভাই, আপনাকে স্বাগত। দর্শক, আমরা আলোচনা শুরু করছি। ফজলে হুদা বাবুল, আমি আপনার কাছ থেকেই প্রথমে আজকের আলোচনা শুনতে চাই। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই জানেন যে পুরান ঢাকায় একটা হত্যাকাণ্ড হয়েছে এবং এই হত্যাকাণ্ড নিয়ে আসলে সারা দেশ অনেকটা টালমাটাল, সারা দেশকে নাড়া দিয়েছে ওই ঘটনা। এ নিয়ে একরকম বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানোর একটা চেষ্টা হয়েছে। তবে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে নির্বাচন বিলম্বিত করার জন্য এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আপনি কিভাবে দেখছেন, কি বলবেন আপনি? দেখুন, ধন্যবাদ আপনার এশিয়ান টিভিকে আপনার জনপ্রিয় অনুষ্ঠানে আবারও আমাকে নিয়ে আসবার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিষয়টা আপনি যেটা বললেন যে পুরান ঢাকার মিটফোর্ডের সামনের যে ভাইরাল বিষয়টা নিয়ে, এই জিনিসগুলো আসলে বাংলাদেশের বিষয় এমন যে বাংলাদেশ একটা কাঠপুতলা হয়ে গেছে, যেমনে নাচাও তেমনে নাচে, এরকম একটা বিষয়। আজকে এই যে এই নৃশংস হত্যার ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা সমাজের প্রতিচ্ছবি আমাদের সামনে ধরা পড়েছে। প্রথম কথা হচ্ছে, সেখানে অনেক লোকজন উপস্থিত ছিলেন, সেখানে ক্রাউড ছিলেন, কেউ না কেউ সেখানে ভিডিও ধারণ করছিলেন এবং অনেকক্ষণ ধরে সেই ভিডিওটা ধারণ করছিলেন এবং এই নৃশংসতার বিরুদ্ধে কেউই সোচ্চার হয়নি এবং কেউই পুলিশের 999-এ ফোন দেয়নি। পুরো বিষয়টা ঘটেছে 9 তারিখে। কোনো মিডিয়ায় এটা আসেনি, সরকারিভাবেও এটা কোনো প্রতিবাদ করা হয়নি এবং এটা সাডেনলি যেদিন আসলো 2 দিন পর, জুমার নামাজের পর, এমন একটা সময়ে যখন প্রত্যেকটা মানুষ অনলাইনে যায় নর্মালি। কাজে এই যে এই অর্কেস্ট্রাটা আমার কাছে মনে হয়েছে এটা সাজানো গোছানো এবং এটা পরিকল্পিত। এ কারণেই বলছি, যখন থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস লন্ডনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যখন উনি বৈঠক করে এদেশে ব্যাক করেছেন এবং তারপর উনি 2-3 দিন আগে যখন উনি সংবাদ সম্মেলন করে যখন উনি বলে দিলেন যে নির্বাচনের সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার কথা, তারপরে আপনি দেখবেন অনেকগুলো ঘটনা ঘটে গেল এদেশে। প্রথম ঘটনা কি, আপনি দেখেন যে এই মিটফোর্ডের ঘটনা। এরপর আপনি দেখবেন যে খুলনায় একটা যুবদল নেতাকে শুধু গুলি করা হয়নি, গুলি করে তার পার রক কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আপনি দেখেন আমাদের সমাজটা এখন কোন জায়গায় গিয়েছে, যে কুমিল্লাতে একটা ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। খুতবার বিষয়বস্তু কি, যে কোরআনে মিলাদ নাই, এই একটা জিনিস নিয়ে, এই জিনিসটা নিয়ে উনি যে খুতবাটা দিয়েছেন, একজন মুসল্লি, সেখানকার উপস্থিত মুসল্লি, তাকে যেভাবে কুপিয়ে জখম করেছে, মৃত্যুশয্যায় এখন ইমাম সাহেব। এরপরে আরেকটা ঘটনা আপনি কি দেখলেন, যে এই রিসেন্টলি আজকে যেটা ভাইরাল হলো, যে এনসিপির এক নেতা এক জনৈক মহিলার কাছ থেকে 10 লাখ টাকা নিতে যেয়ে 10 লাখ টাকা পান নাই, 7 লাখ টাকা পেয়েছেন। এই জন্য আবার এনসিপির সেই নেতা ইমন বলছেন যে ভাইয়া কি জানে
যে আপনি আমাকে 10 লাখ না দিয়ে 7 লাখ দিচ্ছেন, 3 লাখ গ্যাপ থাকলো। 3 লাখ গ্যাপ থাকলো। আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি, যে আজকে দেখলাম নিউজ পেপারে আরেকটা ইতিহাস, সেটা হচ্ছে বর্তমান যিনি পুলিশের প্রধান, তিনি তার নিজের মেয়েকে তার স্পেশাল অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে প্রথম শ্রেণীর বেতন ভাতা দিয়ে তাকে নিয়োগ করেছেন। এরপরও আরও দেখলাম মিডিয়ায়, সোশ্যাল মিডিয়াতে, যে এই খোদাবক্স সাহেব যে রিটায়ার্ডে গেছিলেন, তাকে এনে যে আবার এখানে পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হলো। ওনার শালক হচ্ছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই যে একটা সিচুয়েশন বাংলাদেশে, আওয়ামী ভূত, এবং এই আওয়ামী ভূতদের আজকে যারা দেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যাদের সবচেয়ে বেশি অবদান, যে দলের প্রতিষ্ঠাতা এদেশের স্বাধীনতার ঘোষক, যে দল মুক্তবাজার অর্থনীতি এদেশে নিয়ে এসেছেন, যে দল প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে এসেছেন, যে দলের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া 90 মাঠে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে উনি লড়েছেন, কোনোদিনও আপোষ করেননি, যে দলের নেতা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া গত 15 বছরে কখনো রক্তচক্ষুর কাছে মাথা নত করেননি, যে দলের নেতাকে সেই ভারতীয় আপনার এজেন্সিরা তাকে কিভাবে অত্যাচার করে নির্যাতন করে দেশের বাইরে যেতে বাধ্য করেছেন, সেই দল গত 15 বছরে আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও দল কিন্তু ভাঙতে পারেনি। সেই দলের বিরুদ্ধে যে অপপ্রচার, এবং যে যারা গত 15 বছরে পাখা দিয়ে বাতাস করেছে এই আওয়ামী লীগকে, এই আওয়ামী এই রেজিমকে, তারা এখন যখন বড় বড় কথা বলে, একটা জনপ্রিয় দলের নেতার সম্পর্কে বাজে কথা উচ্চারণ করে, তখন এটাই প্রমাণিত হয় এই দেশ তারা অস্থিতিশীল করতে চায়। এবং এ দেশ অস্থিতিশীল হলে সবচেয়ে বেশি যারা উপকৃত হবে সেটা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ এবং আওয়ামী যে প্রেতাত্মা গোষ্ঠী, তারাই। তাহলে কি আমি বলবো এই যে যারা আমার নেতা সম্পর্কে এরকম কথা বলছেন, তারা কি আসলে ভারতের বি টিম, আওয়ামী লীগের বি টিম? তারা কি এই দেশকে অস্থিতিশীল তাহলে কে করতে চায়? আজকে বাংলাদেশের, আমি আবারও বলি, এই জনাব তারেক রহমানের হাতে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারিত হবে। এবং মানুষের যে কথাটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তাকে সাধুবাদ জানাই যে উনি আবারও বলেছেন যে উনি ফেব্রুয়ারির মধ্যেই উনি নির্বাচন দিবেন। এইটাই সবার এখন মাথা ব্যথা হয়েছে, এবং সে কারণেই এই জিনিসগুলোকে প্রপারলি অ্যাড্রেস। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, যে আজকে আমার সিনিয়র ভাই এখানে আছেন, বাংলা ভিশনের প্রবীণ সাংবাদিক, ওনার নাম শুনেছি। আজকে তো হাসিনা যখন ক্ষমতায়, তখন হাসিনার সকল অপকর্মর জন্য আমরা হাসিনাকে দায়ী করি। আজকে প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায়, তখন এই সমাজের এই সামাজিক অস্থিতিশীলতা, এই সমস্ত কাহিনীর জন্য কেন আমরা বিএনপিকে দায়ী করি, কেন সরকারকে দায়ী করি না? এটা একটা আমার কাছে বড় প্রশ্ন মনে হয়। এবং সেই জন্যই বলি এটা একটা ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্র এ দেশকে অস্থিতিশীল করা এবং আওয়ামী লীগকে দেশে ডেকে নিয়ে এসে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করা। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ সিদ্দিক। আমরা আপনার কাছে আসতে চাই। আলোচনার ফজলে হুদার আলোচনা শুনলেন। আমার প্রশ্ন ছিল যে বিএনপির মহাসচিব বলেছেন নির্বাচন বিলম্বিত করার জন্য পুরান ঢাকার এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে, অর্থাৎ এই ঘটনাটাকে ব্যবহার করা হচ্ছে দেশে নির্বাচন যাতে বিলম্বিত হয়, বানচাল হয়, এরকম একটা। আপনাকে আন্তরিক ধন্যবাদ। তো এই জায়গায় আপনার দৃষ্টিভঙ্গিটা কি? ফজলে হুদার আলোচনা শুনলেন, তিনি কিন্তু আর একটা প্রশ্নও রেখেছেন। আলোচনার শুরুতেই এশিয়ান টিভির দর্শক শ্রোতাদের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি। প্রথমেই আমি রক্তাক্ত জুলাই, যেটা আসলে আনন্দ বেদনার মহাকাব্য, আজকে 14ই জুলাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ থেকে ঠিক 1 বছর আগে এদিন, এ বিষয়ে আমি পরে অবশ্যই আলোচনা আসব। প্রথমে আমি যারা আগস্টে ছাত্র জনতার এই অভ্যুত্থানে শাহাদত বরণ করেছেন
তাদের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে যারা আহত, যাদের পরিবারের সন্তানেরা এই সংগ্রামের মধ্য দিয়ে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি শুরু করতে চাই। ভাই এই বিষয়ে তো বিস্তারিত বলেছেন। এখন বিষয়টা হলো কি, রাজনীতির যে সংস্কৃতি দুঃখজনকভাবে হলো এটার যেন ক্রমেই একটা অবনতি হচ্ছে। দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের সময় এদেশের প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে। আপনার সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের দেশে রাজনৈতিক সংগঠনগুলো ইনস্টিটিউশন হিসাবে কিন্তু গড়ে উঠতে পারে নাই, যেটা পৃথিবীর অন্য অন্য অনেক দেশের রাজনৈতিক দলগুলো। কারণ হলো স্বাধীনতা যুদ্ধের পর থেকে মরহুম শেখ মুজিব, যিনি স্বাধীনতা যুদ্ধের সময় মূল ব্যক্তি ছিলেন, তারপরে দেশের যারা সেক্টর কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি উসমানী সহ সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে দেশটা স্বাধীন হয়েছিল। সেই যুদ্ধের পরে গণতন্ত্রের গলা টিপে ধরা হলো। তারপরে একদলীয় শাসন, নানান দুঃশাসনের অনেক লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাচ্ছি না। যে কারণে আজকের এই প্রেক্ষাপটে 15 বছরের স্বৈরশাসন, তার আগের 2 বছরের তথাকথিত 111-এর দুঃশাসন, সব মিলিয়ে আমাদের যে অবক্ষয়ের যে সূচনা শুরু হয়েছে এখনও আছে। এখন দেখবেন মানুষের পরস্পরের প্রতি যে সহানুভূতি, মানবতা দিন দিনই যেন কমে যাচ্ছে। মানবতা বিপন্ন যে ঘটনা ঘটছে মিটফোর্ডে, এটা একটা বীভৎস ঘটনা। এটা ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে, গভীর ষড়যন্ত্র হতে পারে, যে কোনো বিবেচনায় মানে এই ধরনের মৃত্যু শুধু অনাকাঙ্ক্ষিত নয়, এটা কিন্তু গোটা মানব জাতিকে, মানুষকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছে। তো প্রকৃত রহস্য নিশ্চয়ই উদ্ঘাটিত হবে। আর আমার কথা হলো, অনেক দিন পরে, বিশেষ করে 15 বছর যখন এত দুঃশাসন, এত অত্যাচার অনাচারের মধ্য দিয়ে আজকে যে প্রধান প্রধান দলগুলো, যারা আজকে নিজেদের মধ্যে এই ফেসবুক, ইউটিউবে দেখবেন নানান রকম বাজে মন্তব্য, পরস্পর প্রতি মনে হচ্ছে যেন আমাদের কালচারটা কোথায় চলে গেছে। একজন অন্যজনকে ধ্বংস করা মানে নিন্দা, ঘৃণা, এমন একটা অবস্থায় নিয়ে গেছে, যে কারণে পরস্পরের প্রতি যে সম্মান, ভালোবাসা, এটা যেন কমে গেছে। আমি বিস্মিত হই এই 15 বছরে যারা মাঠের ময়দানে ছিল, বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং জামাত ইসলাম, একটি ইসলামী সংগঠন, তারাও নির্যাতিত। বিএনপির নির্যাতন তো সীমাহীন, অসংখ্য মামলা। তাদের মানুষ যারা সক্রিয় রাজনীতিবিদ গুম খুনের শিকার হয়েছেন, মিথ্যা মামলা, গায়েবী মামলার মানুষ তার ঘরে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়েছে, তাদের জীবনের চরম বিপর্যয় নেমে আসছে। নির্যাতিত হয়েছে অন্য দলগুলো, ছোট ছোট বাম দল, যারা প্রগতিশীল লেখক, যারা দেশপ্রেমিক লেখক, যারা জাতীয়তাবাদী ঘরানার মানুষ, তারাও বিপর্যস্ত হয়েছে নানাভাবে। আমি মিডিয়াতে ছিলাম, আপনি মিডিয়ারই মানুষ, দীর্ঘদিন মিডিয়া থেকে আপনাকে দূরে থাকতে হয়েছে। এই যে একটা বাজে পরিস্থিতি, আমাদের কেন যেন এই উপলব্ধিটা হলো না। আমার দুঃখ এটা, যে জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখতে পারলাম না, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা জাতীয় ঐক্য। সেদিন বৈষম্য বিরোধী আন্দোলন তো একটি নাম মাত্র, এই ব্যানারের পিছনে কিন্তু এই বিএনপি, এই জামাত ইসলাম, এই বামপন্থী ছাত্র সংগঠন অর্থাৎ আওয়ামী লীগ এবং তার দূষররা ছাড়া সমস্ত মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। এমন একটা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা আজকে এই জায়গায় এসে যদি পরস্পরের মধ্যে দোষারোপ করি, এটা খুবই দুঃখজনক। প্রত্যেকেই আমার মনে হয় দায়িত্বশীল জায়গা থেকে সুন্দর আচরণ করা উচিত। আর এই ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়গুলো দাঁড়াইছে, যে সত্যিকারের এই যে মানবতা বিপন্ন এই যে বিভৎসতা, এটা সত্যিকারের বিচার হওয়া উচিত।
ভবিষ্যতে যেন এই ধরনের কিছু না ঘটে, এক্ষেত্রেও মানুষের জাতীয় ঐক্যমত হওয়া প্রয়োজন। কিন্তু আমরা যদি পরস্পর প্রতি নোংরা ভাষায় এবং চরম অসভ্য, মানে এগুলো শোনা যায় না, বলা যায় না, এই ধরনের স্লোগান এখানে হয়েছে, এটা কি ভাবা যায়? এটা কি করে হলো? রাজনৈতিক কালচারটা আমরা কোথায় নিয়ে গেলাম? এই যে অবস্থাটা ভাই যেটা বললেন, যে এই কারণে যারা এই দেশ বিরোধী লোক, এই দেশ বিরোধী সংগঠন শক্তি, তারা কিন্তু খুশি হচ্ছে। আলটিমেটলি আমরা দেশ পিছিয়ে যাচ্ছি। জি, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ সিদ্দিক। আপনার কাছ থেকে এই ধরনের আরও আলোচনা শুনবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো ছোট্ট বিরতিতে যাবার, সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। আমার চোখ অন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও। তোর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। কত নিশি কোথা ছিলে হো কালিয়া সোনারে, কত নিশি কোথা ছিলে। ধন্য ধন্য মেরা সিলসিলা তো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। চাঁদের গায়ে চাঁদে লেগেছে, জিয়ের পেটে মায়ের জনম, তারে তোমরা বলো কি? খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান আমার। চাঁদের হাসি লাগে ভালো, জ্যোৎস্না পরবাসে, ললিতা কয় যাব আমি, যাব চাঁদের দেশে। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসে হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। কি মায়া লাগাইলা রে বন্ধে, কি মায়া লাগাইলা রে। আমার শিবার কথা কইয়া মন করে নাই রইয়াছ ঘুমাইয়া। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সইও না গো সজনী। ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই বেলা নাই, কোন পথে নিতাই গঞ্জ যায়। তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারি হারি পাগল, লবানাইলি রে আমারে। ও কি গাড়িয়ার ভাই, কত রব আমি পথের দিকে ছায়া রে। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই। আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাসতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত ৮টা ৩০ এবং ১০টায়। লাক্স গ্লো টাইম। তুমি আমার জীবন,
একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা কেন বান্ধ তালা ঘর আদরে নিয়ে চলো কত চিনি না তুমি ছাড়া দুনয়নে কিছু দেখি না সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান এতদিনে আশা হলো পূর্ণ তোমাদের কোনোদিন শোধ হবে না 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 শোধ হবে না বাঁধিয়া মায়া জুড়ে কাঁদালি এমন করে এই প্রেমের প্রতিদান এভাবে কি জন্ম যাবে বলো না দূরের পুতুলা বাবা মাওলানা রে দূরের পুতুলা বাবা মাওলানা নিজ বনে তোমারই শোনে মিলনের সাথে জাগে গো আমি একা সুপ্রিয় দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। আলোচনা করছিলাম আমরা, আজকের আলোচনার বিষয় ছিল আমাদের জুলাই এবং সমসাময়িক রাজনীতি। জুলাই নিয়েই আজকে মূলত আমরা অনেক বেশি আলোচনা করব। দর্শক, আপনারা জানেন আজকে 14ই জুলাই, এই দিনেই ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের স্ফুলিঙ্গ তীব্রভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এই দিনটি ইতিহাসে বিশেষ দিন হিসেবে বিবেচিত। সেজন্য আমরা বলছি জুলাইয়ের আজকে 14 তারিখ, গত বছরের সময়টা সারা দেশ উত্তাল ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে। ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর 1 বছর হয়ে গেল প্রায়। অর্জনটা কত আমাদের? ফজলে হুদা কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টিকে? দেখুন, একটা দীর্ঘদিনের শাসনামল, 16 বছরের জগদ্দল পাথর, এবং ভেটেড বাই আমাদের প্রতিবেশী বড় একটা দেশ, যারা অর্থনৈতিকভাবেও এখন বড়, রাজনৈতিকভাবেও তারা বিভিন্নভাবে ভূ রাজনীতিতে ব্যাপক একটা ভূমিকা রাখে। তাদের সাপোর্ট নিয়ে যে পরিস্থিতি এদেশে করেছিলেন, এমন একটা পর্যায়ে এসেছিল যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনি লুটতরাজ বাদ দিয়ে দেন, আপনি দুর্নীতি বাদ দিয়ে দেন, আপনি বিশৃঙ্খলা বাদ দিয়ে দেন, মানুষের অধিকার হরণ বাদ দিয়ে দেন, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা সময় হুমকির মুখে এসে পড়ল। এমন একটা সিচুয়েশনে, বিশেষ করে 24-এর নির্বাচনের পর, তখন এই ছাত্র জনতা প্রথমে শুরু হলো কিন্তু কোটা আন্দোলন। কোটা আন্দোলনে আমরা বললাম যে আমাদের দল থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বললেন আমাদের নৈতিক সমর্থন আছে, কিন্তু আমাদের ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনকে নিউজ দেওয়া হলো যে আপনারা মাঠে থাকবেন। একটা সময় আসলো যেটা আজকে 14 তারিখ, খুবই গুরুত্বপূর্ণ দিন। অবশ্যই ডক্টর হাই আরও বিস্তারিত বলবেন, উনি সিনিয়র সাংবাদিক। আমি ওইদিকে একটু কমই করব, কারণ আমি তখন মিডিয়ায় ছিলাম না। আমি তখন ফুল টাইম রাস্তায় শহীদ মিনারে, আমি প্রত্যেক দিন, আমি এবং আমার পরিবার, আমার মেয়ে এবং ওয়াইফ সহ, আমরা তখন শহীদ মিনারে প্রত্যেক দিন যাই এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করি। এরকমের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটা দিন অতিবাহিত হয়। তখন ওই ফেসবুক বা ইন্টারনেট বা নিউজ পেপার পড়া এতটারও ছিল না। তবে একটা জিনিস তখন আমি দেখেছি যে এই জুলাই যখন আবু সাইদ হত্যা হলো, আবু সাইদের কথাটা কিন্তু খুব বলা হয়। একটা কথা আমি সবসময় বলি বিনয়ের সাথে, আজকে দুজনই আপনারা খুব প্রথিতযশা সাংবাদিক, বিএনপির বিষয়গুলো কিন্তু মিডিয়াতে কেন জানো একটা প্রাগৈতিহাসিকভাবে এদেশে এইটা বিএনপিকে হাইলাইট করে কোনো কিছু হয় না। এটার একটা কারণও আছে যে বিএনপি সবসময় বিনয়ী ভাব দেখিয়ে এসেছে। বিএনপি কখনোই নিজেদের অ্যাচিভমেন্টটাকে গ্লোরিফাই করে মানুষের সামনে কোনোদিনও উপস্থাপন করে না। সে কারণেই বলছি, যেদিন আবু সাইদ মারা গেলেন, যেদিন আবু সাইদ নিহত হলেন,
ওই দিন কিন্তু চিটাগংয়ে ওয়াসিম আকরামও নিহত হলেন আমাদের ছাত্র দলে। কিন্তু আমরা আবু সাইদকে ধরেই আমরা চলতে চেয়েছি এবং সেভাবেই কিন্তু আমরা এগিয়েছি। এবং এই যেসব বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যারা তখন ছিলেন এবং এক দফায় কিভাবে আসলো, কিভাবে এটা 6 তারিখ থেকে আবার ইমিডিয়েটলি 5 তারিখে আসলো, এই যে 6 জন তখন তো বন্দি, তখন কিভাবে চলল এবং বন্দি থেকে আসবার পরও তারা কখন কিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করলেন। এর মানে এটা না যে আমি বলছি যে এটা বিএনপির নির্দেশে, বিএনপির ডিরেকশনে, বিএনপির প্রযোজনায়, বিএনপির পরিকল্পনায় হয়েছে, আমি সেটাতে যাচ্ছি না। আমি এইটুকুই বলতে চাচ্ছি যে এই আন্দোলনে আমাদের দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে একটা ব্যাপক ভূমিকা রেখেছে। এবং এখানে কিন্তু শুধু এই যে জিনিসটা, এই যে 6টা ছেলে এখানে, তাদেরকে কিন্তু গ্লোরিফাই করা হয়েছে, মিডিয়া কিন্তু গ্লোরিফাই করেছে আমি বলবো। কারণ তারা তো তখন ভিতরে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ছেলেগুলা যখন বের হলো, ব্র্যাক বিশ্ববিদ্যালয় যখন বের হলো, যখন ইভেন নর্দার্ন বিশ্ববিদ্যালয় বের হলো, উত্তরা বিশ্ববিদ্যালয় বের হলো, এমনকি বাইরের প্রত্যেকটা, আপনি বিইউপি বলেন, আপনার প্রত্যেকটা বিইউপি পর্যন্ত বের হয়ে গেল, নর্থ সাউথ বের হয়ে গেল, আইইউবি বের হয়ে গেল, একটা ব্যাপক একটা কর্মকাণ্ড ঘটে গেল। এবং সেই সময় আমি মনে করি অবশ্যই আর্মির একটা, না হলে তারা তো শাপলা চত্বর করে অভ্যস্ত, এবং সেখানে অবশ্যই আর্মি প্রধানের একটা, আমার মনে হয় যে যখন তরুণ অফিসারদের সাথে কথা বলে উনি যখন 3 তারিখে মিটিংটা করে উনি যখন একটা পদক্ষেপ হাতে নিলেন, যখন একটা উনি স্ট্যান্ড নিলেন, তখনই জিনিসটা ঘুরে দাঁড়িয়েছে। তারপরে দেখুন যে এই যে 5 তারিখে রাতে, মানে সকাল 3টায় আমি আমার স্ত্রী ঘরে আসলাম, কারণ তখন তো বিভিন্ন আপনার এজেন্সি দ্বারা আবৃত আমরা সকল রাজনৈতিক কর্মীরা, বিশেষ করে যারা আমরা মিডিয়ায়, তাদের উপর আরও মানে মরার উপর খাড়ার ঘা যাকে বলে, কোথাও থাকতে পারি না এরকম একটা অবস্থা, রাস্তায়ও থেকেছি, সেসব অন্য কথা। তো যখন আমি রাতে এসে ওই দিন 3টার সময় বাসায় ঢুকি, ভোরে যখন বের হই 7টার সময়, 6:30টার সময়, তখন কিন্তু আমার ওই বিল্ডিংয়ের অনেক লোকজন, তারাও বিএনপি করে, তারা এনটি আওয়ামী লীগ মানুষ, তারা নিচে বসে চা খাচ্ছিলেন, যায়েন না গোলাগুলি হচ্ছে। উত্তরা তখন একটা হট পয়েন্ট, আপনারা জানেন, মারা যাবেন তো। তখন আমার ওয়াইফ বলল যে আমরা তো মরার জন্যই যাচ্ছি। এবং অনেকের মধ্যে আমরাও ছিলাম তখন। প্রথম আর্মির ব্যারিকেড ভাঙলাম, আমরা ভেঙে হাঁটা শুরু করলাম। হাঁটতে এই বয়সে আমরা মহাখালী পর্যন্ত যখন আসলাম, তখন তো শুনলাম পতন হয়ে গেছে, তো বললাম আর যে লাভ কি, চলো ফেরত যাই। তো এখন এই জায়গায় আমাদের প্রশ্ন ছিল যে অর্জনটা কত। এখানে আরেকটা বিষয় আছে, আমি বলি, এই যে সরকারের পতন হলো 5 তারিখে, সরকার গঠন কিন্তু 8 তারিখ পর্যন্ত হয়নি, সরকার কিন্তু ছিল না। আমি মনে করি বাংলাদেশের সমস্ত মানুষ তখন একতাবদ্ধ, এবং সেই মানুষগুলা কিন্তু এই দেশটা রক্ষা করেছে। এবং বিচ্ছিন্ন ঘটনা, হ্যাঁ ব্যাপক, আমার থানাতেও ব্যাপক অ্যাটাক হওয়ার কথা ছিল। আমি তো স্পেশালি যুব দল এবং স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল, তাদেরকে বলছিলাম যে থানায় যেন একটা ঢিল না পড়ে, প্রতিষ্ঠান নষ্ট করে তো লাভ নেই। এবং আমি যখন 6 তারিখে বাড়িতে 6, 7, 8 আমার কর্মীদের নিয়ে, আমি নিজেও বিভিন্ন টাইপের গুজব আসতেছে, ডাকাত পড়েছে, পড়েছে, দেখা গেছে কিছুই না, এগুলো ফেসবুকের গুজব। পরে আমরা নিজেরা পুলিশের ভূমিকা পালন করেছি, পুলিশ তো থানা থেকে বের হয় না। এবার আমরা শুধু একা না, আমরা দেখেছি জামাতও তাই করেছে, সমস্ত দেশ, এবং সাধারণ মানুষরাও অনেকে তখন রাত জেগে এগুলা পাহারা দিয়েছে, দেশকে তারা রক্ষা করেছে। আমি মনে করি যে এই যে এনসিপি বা এই যে এখন যে কথাটা ডক্টর হাই ভাই বললেন, সেটা হচ্ছে হ্যাঁ, কিছু বাজে স্লোগান এসেছে, কিছু বাজে কথা এসেছে, সংস্কৃতিতেই পরিবর্তনটা আনা উচিত, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। মাঠের রাজনীতিতে আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না। এবং এই দেশের এই সময়ে প্রত্যেকটা রাজনীতিবিদকেই আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ এবং দেশ রক্ষার জন্য ভূমিকা রাখতে হবে। এবং সেই জন্য আমরা আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সবাই একমত,
এই একটা জায়গায় অন্তত আমাদের একসাথে আসতে হবে। আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সবাই যেন ভোট দিতে পারে। আমরা তো বলিনি যে আমরা সবচেয়ে জনপ্রিয়, আমরাই ক্ষমতায় আসব। কে কি বলছে মিডিয়ায়, আপনি আপনার এজেন্ডা দিন, আমরা আমাদের এজেন্ডা দিই, ইস্তেহার দেওয়া হোক, ভোট হোক, মানুষ যেন জনগণের দেখেন। প্রফেসর ইউনূস আমাদের অবশ্যই একটা বড় গর্ব, এই দেশের গর্ব, এই জাতির গর্ব, এই বাংলাদেশিদের জন্য একটা উনি আইকনিক আমাদের জন্য, যে জন্যই তাকে আমরা বসিয়েছি। কিন্তু বসবার পর উনি যেসব করেছেন, যে এনজিওর মানুষদের এনে উনি ক্ষমতায় বসিয়েছেন, কিছু মানুষকে উনি নিয়ে এসেছেন যাদের সরকার চালানোর মতো কোনো অভিজ্ঞতা বা প্রিভিয়াস কিছু নেই। এনজিওকে দিয়ে কতটুকু সরকার পরিচালনা করা যায় সুষ্ঠুভাবে সেটা প্রশ্নের সম্মুখীন। কিন্তু এজন্যও কিছু বিষয় এখনও আমাদের অধরা রয়ে গেছে। যেমন পুলিশকে এখনও আমরা ওইভাবে কার্যকর করতে পারিনি। আমার প্রথম অংশে আমি বলেছি যে পুলিশে একজন আমাদের লিডার দরকার, যে লিডারের নেতৃত্বে পুলিশ শুধু মোটিভেটই হবে না, পুলিশ তার কাজ করবে। আপনি দেখেন ওই যে এখানে যে মিটফোর্ডের যে ঘটনায় মাহিন নামে যে ছেলেটা যে সরাসরি খুনের সাথে জড়িত ভিডিওতে, তাকে কিন্তু তারা ট্রেস করেছে। কোথায়? এনসিপির মিছিলে যেই বলতেছে চাঁদাবাজের হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিএনপির বিরুদ্ধে স্লোগান দিতেছে, তখন তাকে সিসি ফুটেজ থেকে তাকে বের করে পুলিশ যখন তার স্ট্রং ভূমিকা নিয়েছে, কারো কথা বলেন, পুলিশ যখন বলেছে বেশি কথা বললে আমরাও কিন্তু আপনাকেও কিন্তু এখানে লায়াবল করব, আইনের কাজ আইনের মতো করে হতে দেন। এই যে শোনেন, এই যে এই এনসিপির ছেলেরা যখন থানায় যায়, আপনি দেখেছেন যে মাসুদ সাহেব হাতিয়ায়, হান্নান মাসুদ সাহেব থানা থেকে যে আসামি ছেড়ে নিয়ে আসে, এই যে একটা দোদুল্যমান অবস্থায়, এখানে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। নিশ্চয়ই সরকার এই বিষয়টা বিবেচনায় নেবে যদি সরকারের গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তা আমাদের এই টক শো শুনে থাকেন, দেখে থাকেন। হাই ভাই, আমরা আপনার কাছে জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন নিয়ে আলোচনা শুনতে চাই। আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে যে জুলাই বিপ্লব হয়েছে, 1 বছর পার হয়ে গেল প্রায়, এর প্রাপ্তি অপ্রাপ্তি কি আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? অনেকেই বলে থাকেন যে দেশের মানুষের ভেতরে অপ্রাপ্তির মাত্রাটাই বেশি। আমি পজিটিভলি দেখতে চাই, মানে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবের খাতা যদি খুলি এদিক ওদিক অনেক কিছুই থাকবে, কিন্তু সব কথা শেষ কথা, শেখ হাসিনা যেভাবে জগদ্দল পাথরের মতো এই জাতির উপর বসেছিল, মানুষ একটা সময় আশাই ছেড়ে দিয়েছিল যে যতদিন এই ফ্যাসিস্ট আছে বোধহয় আর কোনো পরিবর্তন নাই। সে পরিবর্তনটা তো হলো, এবং এদেশের ছাত্র জনতার মধ্য দিয়েই হলো। আজকে আমরা যেভাবে কথা বলছি, এই যে কথা বলাটা, আমি তো মনে করি এটাও একটা বড় প্রাপ্তি। এই প্রাপ্তি তো 15টি বছর ছিল না। আমি একটুখানি ছেদ কাটি, হাই ভাই সরি, আপনি আপনার প্রথম আলোচনায় বলছিলেন, আমার কথাই বলছিলেন, একদম পরিষ্কার করেই বলেছেন যে এই ফ্যাসিবাদীদের কারণে আমি দীর্ঘদিন মিডিয়া থেকে দূরেই থাকতে বাধ্য হয়েছিলাম। আর আমরা যারা মিডিয়াতে ছিলাম, কতটা চাপে, কতটা হুমকির মধ্য দিয়ে, এবং প্রত্যেকটা স্টেশনের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, কি ভয়ঙ্কর অবস্থা আমরা পার করছি, এটা ভাবলেও শিহরিত। আমাদের পরিবার পরিজন প্রতিক্ষণ আতঙ্কিত থাকতেন। আমাদের প্রতিষ্ঠানের যারা কর্ণধার মালিক পক্ষ, তারা সারাক্ষণ থাকতেন কখন প্রতিষ্ঠানটা বন্ধ করে দেয়, কখন এই আমাদের যারা মালিক তাদের অনেকের ব্যবসা বাণিজ্য থাকে, সেই ব্যবসায় কিভাবে আঘাত হয়, এবং আঘাতের শিকার হয়েছেনও তারা, এবং রাজনৈতিক নানানভাবে নানান রকমের হুমকির মধ্য দিয়ে গেছে। আমাদের আজকের যে দিন, সেই দিনের বিষয়টা যদি আমি উল্লেখ করি, আর বাইরের একটা বিষয় নিয়ে আমি একটু বলতে চাই, যে মিডিয়া আবু সাঈদের বিষয়টা প্রত্যেকটা মৃত্যুই, মানে আমাদের এই শাহাদাত বরণ যারা করেছে তাদের মধ্যে আমরা কোনো বৈষম্যের করতে চাই না। শহীদ ওয়াসিমের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শহীদ ওয়াসিম চট্টগ্রামে মারা গেছে, নিউজ হয়েছে, কিন্তু আবু সাঈদের বিষয়টা ছিল এরকম, মানে পুলিশ এরকম সামনে রেখে সরাসরি গুলি, আর বিশেষ করে একটা টেলিভিশন তখন সরাসরি লাইভ সম্প্রচার
করছিলেন। তো ওই টেলিভিশনের মাধ্যমে কিন্তু গোটা জাতি যেন তার মৃত্যুটা সামনে থেকে দেখলো। আমি নিজেও তখন ওই টেলিভিশনটা দেখছিলাম। দুইটা নিউজের দ্বিতীয় ভাগে ওই টেলিভিশনটা লাইভে ছিল, আমি আমার রুমের টেলিভিশনটা খোলাই ছিল, দেখতে পেলাম। তখন আমারও কিন্তু মনে হলো যে যেন এই মৃত্যুটা যেন আমি আমার চোখের সামনে থেকে দেখলাম। তো ফলে এই আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু গোটা দেশ নাড়া পড়লো। আজকের দিনটা আমি বিশেষ করে মনে করে দিতে চাই, এই 14 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সংগ্রামটা গড়ে উঠলো, যে আন্দোলনটা গড়ে উঠলো, ওই দিন তারা বঙ্গভবন অভিমুখে তাদের মিছিল ছিল, তারা স্মারকলিপি দিয়ে আসছে। এবং ওই দিন আমি প্রথমবারের মতো মনে হলো যখন কখনো কেউ বঙ্গভবন অভিমুখে প্রোগ্রাম দেয়, এটা গোলাপ সামাজার অথবা এই 0 পয়েন্ট এতটুকু পর্যন্ত যেতে পারে, এর বাইরে যেতে পারে না। কিন্তু ওই দিন প্রবল জনস্রোত, এই ছাত্রদের পাশে গোটা জনগণ এমনভাবে ছিলেন যে তারা বঙ্গভবনের গেট পর্যন্ত চলে গিয়েছিলেন। তারপরে ওইখানে যায় তারাও দায়িত্বশীলতার পরিচয় দিছে, ওইখানে রয়েছে তাদের একটা প্রতিনিধি দল, সেখানে স্মারকলিপি দিয়ে আসছে, তাদের দাবির কথা স্পষ্টভাবে বলে দিয়ে আসছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবার আমি যেটা আসবো সেটা হয়তো অনেকেই ভুলে গেছেন, শেখ হাসিনার আমলে তার প্রত্যেকটা ভাষণ বক্তব্য আমাদেরকে লাইভ সম্প্রচারণ করতে বাধ্য। উনি মাঝে মধ্যেই ইস্যু নন ইস্যু এগুলোর মধ্যে উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিতেন। প্রাইম টাইম টেলিভিশন, আপনার কি প্রোগ্রাম আছে, কত কিছু থাকে, কমার্শিয়াল থাকে, বাধ্যতামূলকভাবে তার ভাষণগুলো প্রচার করতে হতো। জাতির উদ্দেশ্যে ভাষণ এটা আমাদের ট্রেডিশন করে থাকি, কিন্তু তার প্রত্যেকটা প্রেস কনফারেন্স বাধ্যতামূলকভাবেই সম্প্রচার করতে হতো, সরাসরি সম্প্রচার লাইভ। তার যে কোনো জনসভা সেটাও করতে হতো। প্রথম অনেকে বিরক্ত হইতো। আমি ব্যক্তিগতভাবে আমার অফিসের যে পলিসি ছিল যে আমরা তার বক্তব্য লাইভ সম্প্রচারণ করব। এ কারণে যে যখন আমার কোনো রিপোর্টার বা ক্যামেরাম্যান ওইখানে সরাসরি তার অনুষ্ঠান কভার করে, সে যখন এসে একটা রিপোর্ট করে, ওই রিপোর্টটা তার সাংবাদিকতার নীতিমালা এটা ওটা অনেক কিছু ভেবে করতে হয়। এবং ওইখানে যদি সে একটা তারই বক্তব্য সরাসরি নিউজে ব্যবহার করে, ওই প্রেস উইং থেকে সাথে সাথে তার উপর চাপ দিবে, প্রাইম মিনিস্টার অফিস থেকে আমাদের উপর চাপ দিবে যে এই নিউজটা আপনারা ইন্টেনশনালি প্রচার করছেন। কিন্তু শেখ হাসিনা যখন তার জনসভায় ভাষণ দিত, তার মুখ দিয়ে সব বেরোতো, সব কিছু বেরোতো। অনেকে অনেক কথা বলতো, ওই শব্দগুলি আমি নাইবা বললাম, যে তার মুখ খুলে দেওয়া মানে এটার থেকে বাজে কিছু বের হওয়া। তো ফলে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করতাম যে উনিও খুশি থাকুক যে তার বক্তব্য আমরা সরাসরি সম্প্রচার করি, দেশবাসীও জানুক উনি কে, তার মুখ থেকে কি বের হয়, উনি কি তার আচরণ, কি তার মন, কি তার মান, এগুলো দেখুক। তো একই বিষয় ছিল যে আজকে মিডিয়া অনেক সময় আমরা নিজেরও বলি যে নিজেকে সাংবাদিক বলতে একটু লজ্জাই হয়, কারণ তথাকথিত কিছু সাংবাদিকের যে তুষামোদকারী যে বাজে আচরণ, ওই জিনিসটাও কিন্তু লাইভ সম্প্রচারের কারণেই জানা গেছে। এবং দেখেন এই যে লাইভ সম্প্রচারের মাধ্যমে সে নিজেকে খুব বাহবা মনে করতো, খুবই স্মার্ট, এবং বেগম খালেদা জিয়া সম্পর্কে তার সমর্থকরা বলে বেড়াইতো যে উনি কথা কম বলেন, উনি প্রেস মোকাবেলা করতে জানেন না, করেন না। তো উনি ছিলেন অত্যন্ত পরিমিতিবোধ সম্পন্ন মানুষ, উনি যতটুকু বলার ততটুকু। আর শেখ হাসিনা তো কথা বলতে ভালোবাসে, মানুষকে অপমান করতে সে আনন্দ পায়, সেই আনন্দ প্রকাশ করতে গিয়ে এগুলো প্রকাশ করত। ওই দিনই এক সাংবাদিক, আমি তার নামটা উচ্চারণ না করেই বলি, তাকে সবাই চিনে, এবং এই প্রেস কনফারেন্স আমি এটা শেষ করবো না হলে ভুল বোঝাবুঝি হবে। এক শ্রেণীর সাংবাদিক তখন তারা ওইখানে যে তোষামোদি করত, বাজে প্রশ্ন করত, এবং তাকে এক ধরনের ওই ধরনের বাজে বক্তব্য দেওয়ার জন্য আমি শেষ করবো, আমি আপনাকে এই জায়গাটাই শেষ করে দিব। ওই দিনই তিনি ওই 14 তারিখ প্রশ্ন করেছিলেন সাংবাদিক, আমি নামটা বলি, প্রবাস আমি, উনি একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরেই তিনি বলেছিলেন যে চাকরি কারা পাবে, এই রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চারা, বাচ্চা শব্দ পর্যন্ত উল্লেখ করছেন। ওই দিনই রাত্রে বিস্ফোরণ হয় ছাত্র সমাজের মাধ্যমে, মধ্যরাতে সেদিন তারা এই যে রাজাকারের নাতিপুতি, তখন গোটা দেশকে জাতিকে আহত করছে। মানুষ তখন স্লোগান দিছে,
তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ওই দিন থেকে কিন্তু আন্দোলনের বিস্ফোরণ হয়। এই জন্য আমি সময়টা চেয়ে নিলাম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিকী। ডক্টর সিদ্দিকী, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আমরা দর্শকদের সাথে আমাদের আরেকজন অতিথি, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ডক্টর কবির আহমেদ, তাকে পরিচিত করে দিতে চাই। কবির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং সুস্বাগতম স্টুডিওতে। আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমরা বিরতিতে যেতে চাই যে জুলাই আন্দোলনের অনেক প্রেক্ষাপট, অনেক গল্প এবং অনেক বাস্তব ঘটনা, গল্প বলতে সেই সময়কার সেই দিনের ইতিহাস এতক্ষণ ডক্টর সিদ্দিকী বলেন, আপনি শুনেছেন। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে জুলাই আন্দোলন হয়ে গেল, তারপরে একটা বছর চলে গেছে। এই জুলাই আন্দোলনের পরে আমরা এই এক বছরে আসলে আমরা বিপ্লবের যে মূল চেতনা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে প্রত্যাশা ছিল, তা আমরা কতটা অর্জন করতে পেরেছি? এই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছ থেকে বিরতির পরে। দর্শক, আমরা ছোট বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। বিধি আমার চোখ অন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। কত নিশি কোথা ছিলে হো কালিয়া সোনারে, কত নিশি কোথা ছিলে। ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। চাঁদের গায়ে চাঁদে লেগেছে, জিয়ের পেটে মায়ের জনম, তারে তোমরা বলো কি? খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান আমার। চাঁদের হাসি লাগে ভালো জোছনা পরবাসে, ললিতা কয় যাব আমি যাব চাঁদের দেশে। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসে হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। কি মায়া লাগাইলা রে বন্ধে, কি মায়া লাগাইলা রে। আমার শিবার কথা কইয়া মন করে নাই রইয়াছ ঘুমাই। আজকের আলোচনার বিষয় ছিল আমাদের জুলাই এবং সমসাময়িক রাজনীতি। তো আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। যে প্রেক্ষাপটে যে পর্যায়ে আলোচনা চলছে, তাতে কবির ভাই, আপনার কাছে আসলে জুলাই আন্দোলন সম্পর্কে আলোচনা শোনা ছাড়া আর সমসাময়িক রাজনীতি নেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন ছিল যে আমরা এক বছর পার করে ফেলেছি প্রায় জুলাই বিপ্লবের। এই সময় আমাদের অর্জনটা কি, প্রাপ্তি অপ্রাপ্তি কি, কীভাবে মূল্যায়ন করবেন? কতটা পেয়েছি আমরা, দেশ কি পেয়েছে? যে আপনাকে ধন্যবাদ যে আমাকে আজকে এই এশিয়ান টিভির সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই, সাথে সাথে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসলে জুলাই বিপ্লবের যে প্রত্যাশা, সেটি এখনো অনেক দূর বাকি। তবে সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য আমার দল তথা জামাত ইসলামী সবচাইতে অগ্রণী ভূমিকা রাখছেন মাঠে ময়দানে। সেটা আপনারা দেখছেন। আমার আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি সকল কিছুকে ঊর্ধ্বে স্থান দিয়ে উনি জুলাইয়ের এই বিপ্লবকে, ওই আন্দোলনকে উনি প্রাধান্য দিচ্ছেন এবং তাদের সকল আহত নিহতের পাশে উনি দাঁড়িয়েছেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো সেখানে যে প্রত্যাশা, সেটুকু হচ্ছে যে এতটুকু অর্জিত হয়েছে যে আমরা এখন কথা বলার একটা পরিবেশ পেয়েছি। পূর্বে কিন্তু এই পরিবেশটুকু এই দেশে ছিল না। রাজনৈতিক দলগুলো কমপক্ষে আজকে কর্মসূচি ঘোষণা করতে পারছে এবং সে কর্মসূচি অবাধভাবে বাস্তবায়ন করছে। তখনকার সময় ফ্যাসিস্ট সরকারের কারণে, ফ্যাসিস্টদের সে অত্যাচারে
কোনো দল কোনো কর্মসূচি হাতে নিতে তারা ভয় পেত, হাতে নেওয়ার পরও কোনো কর্মসূচি বাস্তবায়ন তারা করতে পারত না। আপনারা দেখেছেন যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে বলেছে যে গোপন বৈঠক, এই কথা বলে সেখান থেকে লোকজনকে ধরে নিয়ে গেছে ৫ জন ৭ জনের বৈঠক থেকেও। এতটুকু আজকে তাদের সেই রক্তের বিনিময়, শহীদদের রক্তের বিনিময় এবং আহত নিহতদের যে ত্যাগ, সে ত্যাগের বিনিময় আজকে এতটুকু হয়েছে যে আমরা আজকে এই সমসাময়িক এই আয়োজনে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। একসময় টকশোতে আসলে কিন্তু নিচে নামার আগে তাদেরকে ধরে নিয়ে যেত এবং আসার আগে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। তবে যে প্রত্যাশা সেটি হচ্ছে যে কমপক্ষে ফ্যাসিস্ট এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এটুকু কিন্তু অ্যাচিভমেন্ট। এটা নিঃসন্দেহে এই ছাত্ররা তাদের যে আন্দোলন এবং পরবর্তীতে যে আমাদের তখনকার স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তার কিছু উক্তির কারণে, তার কিছু উষ্ণতার কারণে, উগ্রতার কারণে সকল জনতা, ছাত্র শ্রমিক জনতার সে আন্দোলনের মুখে তিনি রান্না করা ভাত খেয়ে যেতে পারেননি, পালিয়ে গিয়েছেন। তো এটুকু প্রমাণিত হয়েছে আজকে, এটুকু স্বীকৃতি দেশে আসছে যে যে যত অত্যাচার করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, অবশ্যই অবশ্যই একদিন তাকে তার মাসুল দিতে হবে। আজকে শেখ হাসিনা সেটি বুঝতে পেরেছেন কিনা জানি না, তবে এটুকু জাতি বুঝতে পেরেছে যে যতই বাড়াক না কেন আল্লাহ যদি টান দেন তাকে অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে। তো যে আমাদের যে জুলাই বিপ্লবের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে এখানে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করছেন, সাথে সাথে সংস্কার কমিশনও কাজ করছেন। সে সংস্কার কমিশনকে বিভিন্ন রাজনৈতিক দল, আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও সেখানে যথেষ্ট ভূমিকা রাখছেন, আপনারা দেখেছেন। তারা সেখানে যাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, কথা বলছেন। তো সেই যে প্রত্যাশা, সে প্রত্যাশা হচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গত তিনটি নির্বাচনে যারা ভোট প্রয়োগ করতে পারে নাই এবং যারা নতুন ভোটার হয়েছেন, আজকে যারা আতঙ্কিত আদৌ ভোট দিতে পারবেন কিনা, তাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে চাই যে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে সকল লোক তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করার মতো সুযোগ পাবে। প্রত্যেক ভোটার তার নিজস্ব পছন্দ মতো সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। সেই পরিবেশ সৃষ্টির জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে, তথা বাংলাদেশের সকল রাজনৈতিক দল কাজ করছে এবং আমাদের বিশ্বাস যে এটি ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। তাহলে পরে সেখানে সে নির্বাচনে এমন লোকদেরকে এদেশের জনগণ বাছাই করবে যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে না, যারা বাংলাদেশের অর্জিত সম্পদ বিদেশে পাচার করে এমন পর্যায়ে নিয়ে যাবে না যে বাংলাদেশের ভোল্টেজ, বাংলাদেশ ব্যাংকের সকল ভোল্টেজগুলো খালি করে তারা সকল টাকা বিদেশে পাচার করে দিবে এবং তাদের যে পরিণতি সেটা দেখতে পেরেছে এই দেশ এবং জাতি। এবং কোনো অবস্থাতেই তারা কোনো ফ্যাসিস্টকে এই নির্বাচনে ভোট দেবে না। তারা সৎ যোগ্য লোকদেরকে ভোট দিয়ে আগামী দিন বাংলাদেশ যাতে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হয় সেজন্য তারা এমন ব্যক্তিদেরকে ভোট দিবে, সৎ যোগ্য লোকদেরকে সংসদে পাঠিয়ে তারা এই দেশকে, এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথা বাংলাদেশে একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এই দেশবাসী আজকে ঐক্যবদ্ধ। আজকে তারা পরিবর্তনের স্লোগানে তারা বিশ্বাসী। তারা বারবার বলছে দেশে, গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে, বাসে, ট্রেনে, লঞ্চে একটাই রব উঠেছে যে আমরা পরিবর্তন চাই, পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তন হচ্ছে যাদের কাছে জনগণ আশা করে যে দেশের স্বার্থে, জাতির স্বার্থে তারা কাজ করবে, তার সেই সমস্ত ব্যক্তিদেরকেই আগামী দিনের ভোটারেরা নির্বাচিত করতে চায়, তাদেরকে দেশ পরিচালনা করতে চায়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। চমৎকার বলেছেন। আপনার ব্যক্তিগত মতামত, আশা প্রত্যাশা এবং প্রাপ্তির কথা সবই বলেছেন। ফজলুদ্দা বাবুল, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, এই যে নির্বাচনের কথা বললেন, আপনি একটি দলের প্রতিনিধিত্ব করেন, এখন করছেন অন্তত। কবির ভাই বাংলাদেশ জামাত ইসলামের একদম ঘোষিত প্রার্থী, ঢাকা ৯ আসনের প্রার্থী। তো সেই জায়গায় এই যে নির্বাচনের কথা, যে প্রত্যাশার কথা বলুন, এই ব্যাপারে বিএনপি বা আপনার দল কতটা প্রস্তুত? সংক্ষেপে আমাদের আলোচনা। বিএনপি সবসময় প্রস্তুত। শুধু তাই না, বিএনপির এক একটা আসনে ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ১০ জন
20 জনপ্রার্থী নির্বাচনে আছে। যেমন আমাদের প্রস্তুতি, আমি আরেকটা 15 দিনও লাগে আপনার না। দলের প্রস্তুতির আরেকটা কথা জানতে চেয়েছি, সেটা হচ্ছে যে কবির ভাই যেমন বলেন যে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করে যে বাংলাদেশ ব্যাংকের ভোল্টেজ ওই কথাই আমি আসছি, টাকা নিয়ে জানতে না যায় এইরকম লোক। জি অবশ্যই আপনি জানেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গিয়েছিলেন তখন ওনার কি কি অ্যাসেট ছিল, এমনকি উনি সাভারে একটা প্লট বুকিং দিয়েও সেটার 2000 টাকার ইনস্টলমেন্ট পর্যন্ত দিতে পারেননি এবং প্লটটি হাতছাড়া হয়েছিল। শুধু তাই না, রিটার্ডের টাকা দিয়ে উনি যে ঢাকার আপনার মোল্লারটেকে যে অল্প একটু কয়েক শতাংশ জমি ওনার আছে ওটাতে উনি কোনো বাড়িঘর তুলতে পারেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরবর্তীতে যিনি আমাদের দলের দায়িত্ব নিয়েছেন অপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আপনি খুব ভালো জানেন। 3 বারের প্রধানমন্ত্রী, কিন্তু কোনো তার নিজের নামে কোনো বাড়ি নাই, কোনো টাকা পয়সা তার, উনি বলেন আমার দেশের বাইরে কোনো ঠিকানা নেই। তৃতীয়ত হচ্ছে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিভাবে চলেন, কি তার সম্পদ, এটা সবাই জানেন। 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা অনেক চেষ্টা করেছেন, কোনো কিছুতেই কোনো কাজ হয়নি, কারণ কিছু থাকলে না বের হবে। যেটি ভাই বলেছেন অবশ্যই আমরা এটার সাথে একমত এবং আমার দলও এটা বিশ্বাস করে। এই কারণেই বিশ্বাস করে যে আমি বললাম আমার দলের প্রতিষ্ঠাতার কি অবস্থা, এবং আমরাও সেটাই মনে করি। এই যে এখন যে 33% বেড়ে গেছে আমানত বাংলাদেশিদের সুইস ব্যাংকে, এই টাকা কাদের কাছ থেকে যায়? ভাই নিশ্চয়ই জানেন যে একটা হাটের ইজারা এখন হয় 1 কোটি 1.5 কোটি, তো হাটের এই টাকাটা দেয় কে? সাধারণ মানুষ। তেলের দাম বাড়ে কেন? শুল্কটা দেয় কে? সাধারণ মানুষ। আদার দাম বাড়ে কেন? শুল্কটা দেয় কে? সাধারণ মানুষ। ডিজেলের দাম বাড়ে, শুল্কটা দেয় কে? কৃষক। তো সেজন্যই আমি বলছি যে এই যে সাধারণ মানুষদেরকে যে শুষে করে যে এই খালি আপনার রাজনীতিবিদদের বললে হবে না, তো আপনি আমলাদের হিসাব দেখেন না, এবং এই 15 বছরের সাংবাদিকদেরও তো আমরা বাড়িঘর বাইরে থাকার ঘটনা আমরা শুনেছি। কাজে দেশটা ভালো হোক, আমরা চাই একটা সুন্দর শান্তিপূর্ণ এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের যোগ্য প্রার্থী, পছন্দের প্রার্থীকে তারা ভোট দিক, ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি হিসেবে যারা জাতীয় সংসদে আসুক এবং দেশটা যেন সুন্দর হয়, সুষ্ঠু হয়, সাধারণ মানুষের জন্য যেন হয়, সাধারণ মানুষের কল্যাণের জন্য যেন হয়, সেরকম একটা দেশই যে আমরা দেখতে চাই। অনেক 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 ধন্যবাদ ডক্টর আব্দুল হাই সিদ্দিকী। আপনার সাথে আসলে আর সময় দিতে পারছি না আলোচনার, খুব এক বাক্যে যদি আপনি বলেন যে আমাদের এই প্রত্যাশা, 2 জন ব্যক্তি কিন্তু তাদের প্রত্যাশার কথা বলেছেন এবং তারা কি দিতে চান তা বলেছেন। আমি একজন মিডিয়া কর্মী হিসেবে এক বাক্যে হয়তো হবে না, কথাটা হলো এই, একটা নির্বাচন হোক, কারণ শেখ হাসিনার মধ্যে কিন্তু একটা রূপ পেয়ে বসছিল, উনি ভোটকে ভয় পেতেন, উনি ভোট ছাড়া কিভাবে থাকবেন, উনি জানতেন যে সুষ্ঠু ভোট হইলে উনি ক্ষমতায় আসতে পারবেন না, ফলে উনি এটা ঠেকায় রাখছেন। এখন আমি বলবো জনগণকে ভোটের একটা ব্যবস্থা করেন, এমন ব্যবস্থা করেন যে পদ্ধতিটা এ দেশে আজীবন থাকে, সুষ্ঠু ভোট হয়, সত্যিকারের জনগণ যেন বেছে নিতে পারে আমার ক্যান্ডিডেট কাকে আমি দেব, কাকে আমি সৎ মনে করি, কাকে আমি যোগ্য মনে করি, এই দায়িত্বটা জনগণকে দেন। সেই দায়িত্বটা দিলে এই সংস্কারটা আগে করেন যে নির্বাচনী ব্যবস্থাটা সত্যিকার অর্থে হবে, ভালো হবে, তাইলেই সব সংস্কারের সেরা সংস্কার হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফজলে হুদা বাবু। একটা কথা না বললে নয়, আমাদের হাতে আমাদের দেশে একটা প্রচলিত পদ্ধতি ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে সে পদ্ধতি নেই।